রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। রাত ৮টার দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি পঞ্চগড় পর্যন্ত। পঞ্চগড় থেকে শিলিগুড়ি হয়ে পৌঁছাবো গন্তব্যে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিকিম যাওয়ার ইচ্ছা ছিল বহুদিনের, কিন্তু বাংলাদেশিদের জন্য সে সুযোগটি ছিল না এতদিন। কয়েক মাস আগে ভারত সরকার বাংলাদেশিরাও যাতে সেখানে যেতে পারেন সে ব্যবস্থা করেছে। অনুমতি নিয়ে যে কেউ বাংলাদেশি যেতে পারেন সিকিমে। সেই সুযোগেই কিন্তু আমিও যাচ্ছি সিকিমে। ট্রেনে ঢাকা থেকে আমার সহযাত্রী সহকর্মী রাশেদ লিমন। আমরা সিকিম যাচ্ছি একসাথে ঘুরবো, বেড়াবো এবং অভিজ্ঞতা শেয়ার করবো আর প্রচুর করে আধার ভেদ করে ট্রেন চলে ঝিকঝিক, বাড়ে রাত, সেই সাথে আমরা ঘুমিয়ে যাই। সারা রাতের ট্রেন জার্নি শেষে আমরা এই কিছুক্ষণ আগে ঠাকুরগাঁ রেল স্টেশন ক্রস করলাম। আমরা দুজন আর কিছুক্ষণের মধ্যে পঞ্চগড়ে আমরা নামবো। আপনারা আমাদের চোখ দেখে বুঝতে পারছেন যে সারা রাত আমরা খুব ঘুমিয়েছি। ট্রেনের জার্নিটা আসলেই দারুণ। ঘুমিয়ে আসা যায়, যদি এসি বার্থ পাওয়া যায় তাহলে তো যাত্রার যে ক্লান্তি সেই ক্লান্তি থাকে না। চলার পথে বাংলার অপরূপ সৌন্দর্যও আপনাকে বিমোহিত করবে। আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতো। প্রায় 12.5 ঘন্টার জার্নি শেষে আমরা পঞ্চগড়ে পৌঁছে গেছি। আমার সাথে রয়েছেন আমার বন্ধু সহকর্মী রাশেদ লিমন এবং আমাদের আরেক সহকর্মী এবং আমাদের বড় ভাই আব্দুর রহিম ভাই রয়েছেন পঞ্চগড়ের, যিনি আমাদেরকে সহযোগিতা করবেন যে এখান থেকে আমরা কিভাবে ফুলবাড়ি পোর্টে যাব এবং সেখান থেকে কিভাবে প্রক্রিয়া সম্পন্ন করে আমরা ভারতের মধ্যে ঢুকতে পারবো, সেই বিষয়গুলোতে তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। রহিম ভাইয়ের বাইকে চেপে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে বাস টার্মিনালের দিকে রওনা দিই আমরা। সে এক দারুণ অভিজ্ঞতা। প্রায় 2.5 ঘন্টা পর বাংলাবান্ধায় নেমে সেখান থেকে একটি অটোতে করে আমরা যাই বাংলাদেশ ইমিগ্রেশনে। পথ পেরিয়ে আমরা এখন বাংলাবান্ধা সীমান্তে অবস্থান করছি। বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে এখন আমরা ইন্ডিয়ান যে ইমিগ্রেশন ফেস করতে যাচ্ছি।
এই ভবনটি ভারতীয় ইমিগ্রেশন কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ফুলবাড়ি বর্ডারে ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন কিছুক্ষণের মধ্যেই এই যে ফুলবাড়ি স্টেশন থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। টিকিটটা কত? ফুলবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত বাসে এক একজনের ভাড়া 10 রুপি। ফুলবাড়ি থেকে আমরা শিলিগুড়ি জংশনে এসেছি। সেখানে এসে আমাদের আরেক বন্ধু আহমেদ সালেহিন, যিনি চ্যাংরাবান্ধা দিয়ে রওনা দিয়েছেন বাসে, তিনি আমাদের অনেক আগে এখানে এসে পৌঁছে গেছেন। তার সঙ্গে আমরা মিট করেছি অবশেষে এখানে এসে। এখন আমরা একসাথে এখান থেকে মুভ করব গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি আসার পর আমাদের সফর সঙ্গী হিসেবে যুক্ত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন এমপ্লয়ি। তিনিও আমাদের সমবয়সী। কিছুক্ষণের মধ্যেই 2000 টাকায় আমরা একটি 5 সিটার গাড়ি ভাড়া করে ফেলি গ্যাংটকে যাওয়ার জন্য। দাদা, আপনার নাম কি? নিমা তামাং। শিলিগুড়ি থেকে আমরা একটি 5 সিটার প্রাইভেট কার ভাড়া নিয়েছি। এখানে আমরা অবশ্য 4 জন যাচ্ছি। যদিও এখান থেকে বাসে কিংবা আরও এর যে 12 সিটার বা 10 সিটার গাড়িগুলো রয়েছে সেগুলো তো অনেক ভিড় হয়, যাওয়া অনেক কষ্টসাধ্য। তো আমরা একটু কমফোর্ট ফিল করছি। 5 সিটের গাড়ি কিন্তু যাচ্ছি 4 জন। আমাদের সঙ্গে যিনি চালক রয়েছেন নিমা, তার বাড়ি গ্যাংটক, তিনি সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর পথের মধ্যেই কিন্তু গ্যাংটকের জন্য আমাদের যে পারমিশন, সেই পারমিশন নিতে হবে। তিনি সেখানে আমাদেরকে সময় দেবেন। এই সময়ের জন্য কিন্তু কেউ কেউ অতিরিক্ত টাকা নেন। সেটা আপনারা যারা সিকিম যাবেন এসে কিন্তু ড্রাইভারের সঙ্গে সেভাবে চুক্তি করে নেবেন, যাতে সেখানে তারা কোনো অতিরিক্ত টাকা দাবি না করেন। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। পাহাড়ি পথে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। শিলিগুড়ির পর ওয়েস্ট বেঙ্গলের আরও একটি জেলা রয়েছে কালিম্পং। এই কালিম্পং জেলা পার হওয়ার পরেই আমরা প্রবেশ করব সিকিমে। মেঘের মতো পাহাড় দেখতে পাচ্ছি আমরা। শিলিগুড়ি পার হয়ে কালিম্পং ডিস্ট্রিক্টে ঢোকার পর থেকেই শুরু হয় পাহাড়ি জনপদ। সুউচ্চ পাহাড় কেটে তৈরি করা পথে চলতে থাকে আমাদের গাড়ি, আর আমরা দেখতে থাকি প্রকৃতির অপার সৌন্দর্য।
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। তো পথিমধ্যে আমরা পেলাম তিস্তা এলাকা। তিস্তা নদীর নামকরণে এই এলাকাটির নামকরণ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমাদের দেশে যে তিস্তা নদীটি দেখি সেটি আসলে কিন্তু মরা নদী, কিন্তু এদিকে যে পাহাড়ের মাঝখানে যে তিস্তা নদী সেটি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। কিন্তু আমাদের নদীর সাথে এই নদীর কোনো মিল পাওয়া যায় না, কারণ আমরা আস্তে আস্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ প্রকল্প করা হয়েছে, সে কারণে কিন্তু পানিগুলো আর শেষ আমাদের সেই তিস্তায় পৌঁছাচ্ছে না। সিকিম ভারতের সবচেয়ে ছোট রাজ্যগুলোর একটি, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আলাদা অবস্থান গড়ে দিয়েছে এই রাজ্যটির। পাহাড়, নদী, ঝর্ণা, তুষার, মেঘ, গাছ, ফুল, কি নেই এখানে। এ কারণে সিকিমের প্রতি আলাদা টান পর্যটকদের। ওয়াও, পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদী। শিলিগুড়ি থেকে রওনা দেওয়ার প্রায় 3 ঘন্টা পর সিকিমের প্রবেশদ্বার র্যাংপুতে আসি আমরা। हम लोग आ गया परमिट के लिए। आप हमारा भैया সিকিমের পারমিশন নিতে 10 মিনিট থেকে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। মনে রাখবেন, এখানে পারমিশন নেওয়ার জন্য কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হয় না। শুধুমাত্র পাসপোর্ট, ভিসার ফটোকপি ও একটি ছবি হলেই চলবে। পারমিশন নেওয়ার পরে আবারও আমাদের যাত্রা শুরু। আমরা চলছি সিকিমের পাহাড়ি পথে অন্ধকারে। ঢাকা থেকে গতকাল রাত 8টায় রওনা দেওয়ার পরে আমরা গ্যাংটকে পৌঁছালাম আজ রাত 8টায়, অর্থাৎ প্রায় 24 ঘন্টা সময় লাগলো ঢাকা থেকে গ্যাংটক আসতে। দাদা, আপনি কি ভাষায় কথা বলেন? नेपाली नेपाली নেপালি ভাষা চলে এখানে? सब नेपाली भाषा तो चले। সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের রাজধানী শহর গ্যাংটক এক আধুনিক পাহাড়ি শহর। হোটেল, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, শপিং মল, অজস্র দোকানপাট, সব মিলিয়ে এক জমজমাট শহর। নর্থ সিকিম ও সাউথ সিকিম নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। এমজি মার্গ, সিকিমের রাজধানী গ্যাংটকের প্রাণকেন্দ্র। এখান থেকে আজ আমরা নর্থ সিকিমের পথে রওনা দেব। এটি মূলত শপিং সেন্টার হলেও গ্যাংটকে পা রাখলে এখানে আসতেই হবে। এখানেই প্রায় সবগুলো ট্রাভেল এজেন্সির অফিস। সিকিমের যেখানে ভ্রমণ করুন, এখান থেকেই শুরু হবে যাত্রা। এমজি মার্গ ছাড়ার আগে এর প্রবেশদ্বারে স্থাপিত মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুটি দেখতে অবশ্যই ভুলবেন না।
বন্ধুরা, সিকিমের রাজধানী গ্যাংটক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। গ্যাংটক থেকে আজকে আমি যাত্রা করব লাচুংয়ের পথে। এখানে যদি আপনারা কখনো যেতে চান তবে শীতের যত ধরনের প্রোটেকশন সেগুলো কিন্তু নিতে হবে, কারণ বুঝতেই পারছেন তুষারপাত হচ্ছে সেখানে গিয়ে কিন্তু যাতে বিপদে পড়তে না হয় সে কারণে শীতের যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু ঠিকমতো নিতে হবে। এমজি মার্গ থেকে সকাল 10টায় আমরা রওনা দিলাম নর্থ সিকিমের লাচুংয়ের উদ্দেশ্যে। সেখানে আমরা রাত্রি যাপন করে পরের দিন লাচুং ও বরফের উপত্যকা ইয়ামথাং ভ্যালি ঘুরব। আর আমরা যেতে যেতেই জানাবো কিভাবে কোন প্যাকেজে আমরা যাচ্ছি লাচুং। আমরা গ্যাংটক থেকে লাচুংয়ের দিকে রওনা করলাম। আমাদের সঙ্গে রয়েছেন ড্রাইভার ভাই। আপনার নাম কি? ওপি ছেত্রী। আপনার দেশের বাড়ি কি এখানেই, এখানে মানে সিকিমে? সিকিমে। আচ্ছা, আমরা যে লাচুং যাচ্ছি কতক্ষণ লাগতে পারে? 5 ঘন্টা লাগে। 5 6 ঘন্টা। ঘন্টা লাগে। 6 ঘন্টা। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 123 কিলোমিটার। পাহাড়ি এই দীর্ঘ পথে দেখার আছে অনেক কিছু। এবার জানিয়ে দিই প্যাকেজের বিষয়টি। আমরা 4 জন যাচ্ছি একটি 7 সিটার গাড়িতে। 1 রাত ও 2 দিনের প্যাকেজের জন্য ট্রাভেল এজেন্সিকে দিতে হয়েছে 8,000 টাকা। এই টাকার মধ্যে থাকা খাওয়া সব কিছু। 4 জনের জন্য 7 সিটার গাড়ি খুবই কমফোর্টেবল। সেই হিসেবে আমরা খুব সস্তায় প্যাকেজটি পেয়েছি বলেই মনে হলো। আপনারা যারা সিকিম আসবেন 4, 6, 8 কিংবা 10-12 জনের গ্রুপ করে আসবেন। প্যাকেজ নেওয়ার সময় অবশ্যই দর কষাকষি করবেন। গাড়ির আসন, হোটেল ও খাবারের মানের উপর নির্ভর করে প্যাকেজের মূল্য, সে বিষয়টিও খেয়াল রাখবেন। গ্যাংটক শহর পেছনে ফেলে যত সামনে এগিয়ে যেতে থাকলাম, পাহাড় যেন ধীরে ধীরে মেলে ধরতে শুরু করলো অপরূপ সৌন্দর্যের ভান্ডার। আরেকটি জরুরি বিষয় বলে রাখি, নর্থ সিকিম ভ্রমণের পারমিশনের বিষয়টি ট্রাভেল এজেন্সি করে থাকে। যাত্রার আগের দিন তাদের কাছে প্রত্যেকের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ভিসা ও পাসপোর্টের 2টি করে ফটোকপি দিতে হবে। আর সিকিমে ঢোকার সময় র্যাঙ্কোতে যে ইনার লাইন পারমিশন দিয়েছে সেটার একটা ফটোকপি। ব্যাস, হয়ে গেল। বলা তুমি। প্রায় 1.25 ঘন্টা ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম নর্থ সিকিমের প্রবেশদ্বারে। यहाँ से नॉर्थ सिक्किम शुरू हो गया। যে নর্থ সিকিম আসার জন্য ছটফট করেছি বহুদিন, অবশেষে এখন সেখানে আমরা। পাহাড়ি রাস্তা সবসময়ই ঝুঁকিপূর্ণ, কিন্তু এর সৌন্দর্য ঝুঁকিকে তুচ্ছ করে দেয় নিমিষেই। নর্থ সিকিমের এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে দিকচু ঝর্ণাধারার চলার পথের ঠিক ওপরে।
এখানে একটি ক্যাফের সামনে ছোট একটি ব্রেক দিলাম আমরা। সবাই যখন চা কফি কিংবা চিপস খাচ্ছে, আমি আর আমার সহযাত্রী হাসান ভাই ছুটলাম ঝর্ণাধারা দেখতে। উপর থেকে দেখতে যতটা কাছে মনে হলো, নামতে গিয়ে বুঝলাম ধারণা ভুল। যা হোক, স্বচ্ছ জলের ঝর্ণাধারার পাশে দাঁড়াতেই মনটা ভরে গেল। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে এরকম অসংখ্য ঝর্ণা পাবেন, ছোট বড়। আমরা নর্থ সিকিমে ঢোকার পর 15 মিনিটের মতো ড্রাইভ করার পর কিন্তু এই জায়গাটি পেয়েছি। এই ঝর্ণাধারাটি নদী হয়ে নেমে গেছে তিস্তায়। কাউকে না বলেই নিচে নেমেছি আমরা, তাই উপরে উঠতে শুরু করলাম কিছুক্ষণ পরেই। উপরে রাস্তায় উঠতে দুজনেরই নাভিশ্বাস উঠে গেল। আবারও ছুটলাম আমরা লাচুং অভিমুখে। এবার আমরা পৌঁছে গেলাম সেভেন সিস্টার্স ফলসে। লাচুং যাওয়ার পথে এরকম নয়নাভিরাম একটি ঝর্ণা আপনারা দেখতে পাবেন। এই ঝর্ণাটির নাম সেভেন সিস্টার্স। লাচুং যাওয়ার পথে পর্যটকরা কিন্তু এখানে 20 মিনিটের ব্রেক নেন। সেভেন সিস্টার্স ফলস থেকে বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা নর্থ সিকিমের টিংচিম জিরো পয়েন্টে পৌঁছালাম। এখানে পাহাড়ের ঢালে এই ছোট্ট রেস্তোরাঁয় আমরা লাঞ্চ করব। फ्राइड राइस विद बीफ। झाल खा लो अभी ये दे देगा ये मिर्ची 5 है Hi, I'm Sir David, guide. আমাদের গাইড ডেভিড আগেই বলে রেখেছিলেন এই রেস্তোরাঁয়। এখানকার খাবারগুলো বেশ, তবে এখানে সবচেয়ে বেশি মজা পেয়েছি ঝর্ণার পানি খেয়ে। এখানকার হোটেল রেস্তোরাঁগুলোতে ব্যবহার করা হয় ঝর্ণার পানি। বিষয়টি মজার না? এটা কি ঝর্ণা का পানি? जी ঝর্ণা কোথা নিয়ে আসেন? ऊपर से आ रहा है झरना से ওরা ঝর্ণার পানি এটা ये सिक्किम का झरना पानी? पानी सिक्किम का पानी है ना इंडिया में अवार्ड जीता है इसने पानी सबसे पानी टेस्ट किया ना साइंटिस्ट आकर सबसे टेस्टी पानी यहाँ सिक्किम का है अभी आपको ऊपर मिलेगा लाचुंग छू बोलता है लाचुंग में लाचुंग में मिलेगा ঝর্ণার পানি এই প্রথম খাচ্ছি, অনেক ভালো। বোতলের পানির চেয়ে অনেক টেস্টি। पैकेट का 70 पैकेट आप लोग को ऊपर 100 पड़ेगा लाचुंग में यहाँ से লাচুং পৌঁছার আগে আর তেমনটা খাওয়ার সুযোগ হবে না। পানিসহ অন্য খাবার লাগলে এখান থেকে নিয়ে নেয় ভালো। মনে রাখবেন, নর্থ সিকিম পুরোপুরি প্লাস্টিক মুক্ত এলাকা। পানির বোতলও এখানে পরিবহন করা নিষিদ্ধ, তবে এখানে মোটা প্লাস্টিকের ওয়াটার পট কিনে নিতে পারেন। টিংচিম পার হয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল সারিবদ্ধ পাহাড়ের মায়াবী মূর্তি। কি অদ্ভুত এক দৃশ্যপট! কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম
নর্থ সিকিমের ক্যাপিটাল সিটি মাঙ্গনে। ততক্ষণে হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। দেখুন, দুটি পাহাড়ের মাঝখানে যেন মেঘের সেতু। যা হোক, গ্লাভস সহ শীতের পোশাক লাগলে মাঙ্গন শহর বা এর আশপাশ থেকেই নিতে হবে। আমরা যেতে যেতে দেখলাম এখানকার শিক্ষার্থীরা স্কুল থেকে ঘরে ফিরছে। শুনেছি এখানকার মানুষেরা খুবই পরিশ্রমী। আমরা যতই সামনে এগোতে থাকলাম, মেঘ, পাহাড় আর বৃষ্টির মোহনীয় রূপ যেন আমাদেরকে আচ্ছন্ন করে ফেলল। নর্থ সিকিমের আবহাওয়া বোঝা মুশকিল। কখন রোদ উঠবে আর কখন বৃষ্টি নামবে বোঝা যায় না। আমরা যত সামনে এগোতে থাকলাম, আবহাওয়া ততই খারাপ হতে থাকলো। সঙ্গত কারণে কমতে থাকলো গাড়ির গতি, সেই সাথে দীর্ঘ হতে থাকলো আমাদের যাত্রা। মেঘ পাহাড়ের অদ্ভুত মিতালি আরো ভালোভাবে দেখতে গাড়ি না থামিয়ে পারলাম না। থ্যাংক ইউ। লাচুং যাওয়ার পথে এই জায়গাটির নাম নাগা। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের গায়ে মেঘ, মেঘের খেলা, মেঘের লুকোচুরি, মেঘের ছুটোছুটি। একেবারে অপরূপ দৃশ্য বলতে যা বোঝায় তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো লাচুং যেতে আমাদের আরও 1 ঘন্টার মতো সময় লাগবে। সামনেই নাগা ফলস, কিন্তু বৃষ্টি আর সময় স্বল্পতার কারণে সেখানে দাঁড়ানো সম্ভব হলো না। ঠান্ডা বাতাসের কারণে জানালার গ্লাস নামিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে সবার অবস্থা এখনই মোটামুটি কাহিল। চলতে চলতে আরো ভালোভাবে উপলব্ধি করলাম
পাহাড়ি রাস্তা কতটা ভয়ানক হতে পারে। পাহাড় ধসে কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক, তারপরও থেমে থাকে না পথ। ভয়ঙ্কর পথ আর নৈসর্গিক সৌন্দর্য যেন মিলেমিশে একাকার। বন্ধুরা, ওই যে দূর পাহাড়ের গায়ে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, অদ্ভুত সুন্দর। পাহাড়ের মাথা থেকে যেন সাপের মতো এঁকে বেঁকে নেমে গেছে নিচে। চলতি পথেই একটি টানেল পেলাম আমরা। সেলফি হচ্ছে। মেঘ পাহাড়ের মিতালি যে এমন অকল্পনীয় দৃশ্যের অবতারণা করতে পারে তা জানা ছিল না। অনুভূতি এমন, বাস্তব জগৎ পার হয়ে যেন কোনো এক ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি। তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প। শীতে কাহিল, তবু বৃষ্টিতে ভিজেই এই ভিডিও ধারণ করলাম আমরা। চলতে চলতে সন্ধ্যা নামল, তবু সুন্দরের আহ্বানে চলছি আমরা ক্লান্তিহীন কয়েকটি প্রাণ। আমরা যখন লাচুংয়ের কাছাকাছি, তখন গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম তুষারপাতের দৃশ্য। তুলার মতো ভেসে ভেসে যেন ঝরে পড়ছে শুভ্র তুষার। এটা দেখার জন্যই তো এতটা পথ পেরিয়ে এখানে আসা। বন্ধুরা, সকাল 10টায় রওনা দিয়ে আমরা অবশেষে সন্ধ্যা 7টার দিকে লাচুংয়ে পৌঁছে গেছি। এখন আমরা অবস্থান করছি আমাদের হোটেলে। দেখতে পাচ্ছেন যে কিভাবে তুষারপাত হচ্ছে। এই স্নোফলের কারণে পেছনে গাড়ি দেখছেন, আশপাশের যত কিছু আছে সবগুলোতে কিন্তু আমরা দেখছি যে বরফে ঢেকে আছে। আর এর চেয়েও বেশি বরফ আমরা দেখতে পাবো ইয়ামথাম ভ্যালিতে যাওয়ার পরে। সেখানে আমরা কাল সকালে যাব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সেখানে আমরা যে বরফের উপত্যকা দেখতে কেমন, আসলে সেখানকার অনুভূতি কেমন, সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। বন্ধুরা, পরবর্তী পর্বে দেখতে পাবেন লাচুং ও ইয়ামথাং ভ্যালির নৈসর্গিক সৌন্দর্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নর্থ সিকিমের পাহাড়ি গ্রাম লাচুংয়ের সকাল এমনই মোহনীয়। নরম আলোয় রক পাহাড়ের গা ঘেঁষে দুরন্ত মেঘের ছোটাছুটি আর শুভ্র তুষারে আবৃত চারপাশ সত্যিই মনোমুগ্ধকর। প্রকৃতি ও স্রষ্টার আরাধনার মধ্য দিয়েই দিন শুরু করে লাচুংয়ের মানুষেরা।
রাতে যখন লাচুং এসেছি তখন এখানকার সৌন্দর্য সেভাবে দেখতে পারিনি, কারণ অন্ধকার ছিল আর এখানে সেভাবে কোনো ইলেকট্রিসিটি নেই, আলো সেভাবে নেই রাস্তাঘাটে, সে কারণে কিন্তু ভালো মতো এখানকার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারিনি। তবে সকালবেলা উঠে এই দৃশ্য দেখে একেবারে অভিভূত না হয়ে থাকা যায় না। দেখুন চারপাশে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো একেবারে বরফে আচ্ছাদিত হয়ে গেছে। যদিও আমরা শুনেছি যে লাচুংয়ে এত বরফ সাধারণত পড়ে না, কিন্তু গতকাল রাত থেকে এখানকার আবহাওয়া অনেক খারাপ, সে কারণে এখানে আজকে আমরা এত স্নোফল দেখতে পাচ্ছি। তবে আমাদের সাথে যারা গাইডরা রয়েছেন তারা একটি দুঃসংবাদ দিয়ে রেখেছেন যে আমরা যে ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার পরিকল্পনা করেছি সেটি হয়তো বাতিলও হয়ে যেতে পারে আজকে, কারণ এই আবহাওয়ায় সেনাবাহিনী কখনোই ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার পারমিশন দেয় না, গেলে সেখানে পর্যটকরা বিপদে পড়তে পারেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখছি যে সেখানে যাওয়া যায় কিনা এবং তারা কথা বলবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা যেতে পারলে তো সেখানকার দৃশ্য দেখাবই, আর না পারলেও আজকে যে লাচুংয়ে যে অবস্থাটি দেখছি এটিও দর্শকদের জীবন্ত করবে বলেই আমার বিশ্বাস। সালাহিন ওঠেন, দেখেন কেমন দৃশ্য। ওঠেন ওঠেন ওঠেন, আরে ওঠেন ওঠেন, দেখেন জানলায় তাকান কি অবস্থা। আমাদের আরেকজন ঘুমাচ্ছেন, রাশেদ লিমন। সালাহিন এখনো বাইরের দৃশ্য দেখেনি আর কি। ওয়াও, কেমন লাগছে বলেন? জীবনে এমন কিছু দেখি নাই। বিউটিফুল। দেখছেন যে মেঘ আর পাহাড় একসাথে হয়ে গেছে, একসাথে। এই যে এখানে মেঘ, পুরা গাছ সাদা হয়ে গেছে, সবগুলা গাছ। সবাই তখনও ঘুম থেকে ওঠেনি। আমি আর আমাদের গ্রুপের সদস্য হাসান ভাই বের হলাম লাচুং দর্শনে। ভূপৃষ্ঠ থেকে ৯,৬০০ ফিট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি পায়ে হেঁটে স্বল্প সময়ে এক ঝলক দেখে নেয় আর কি। আবহাওয়ার বৈরিতা বিবেচনায় ইয়ামথাং ভ্যালির পারমিশন পাবো না ধরে নিয়েই লাচুং দেখতে থাকলাম মন ভরে। দেখলাম আরও অনেকেই লাচুংয়ের প্রকৃতির সঙ্গে আনন্দে মেতেছে। হঠাৎ জানতে পারলাম ইয়ামথাং ভ্যালির পারমিশন দিচ্ছে সেনাবাহিনী। জানলাম আবহাওয়া বেশি খারাপ হলে যে কোনো মুহূর্তে পারমিশন দেওয়া বন্ধও করে দিতে পারে। বরফগলা পাহাড়ি পথে যদিও পা গ্রিপ করা কষ্টসাধ্য, তবু দুজনে দৌড় দিলাম হোটেলের দিকে। খুব তড়িঘড়ি করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেকপোস্ট অভিমুখে, যেখানে পারমিশন দেওয়া হয়। যেতে যেতে দেখতে থাকলাম লাচুং। চেকপোস্টে গিয়ে দাঁড়ালাম পারমিশনের জন্য। প্রাণটা ধুকপুক করছিল তখনও, রিজেক্ট করে কিনা সেই আশঙ্কায়। অবশেষে আমাদের ড্রাইভার অপি ছেত্রী জানালেন পারমিশন মিলেছে, তবে অতিরিক্ত তুষারপাতে পথঘাট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বেশি দূর হয়তো এগোনো সম্ভব হবে না। তবুও আনন্দ ভরে উঠল প্রাণ, পারমিশন তো পেয়েছি।
আমরা যে বিষয়টি নিয়ে আশঙ্কা করছিলাম আসলে ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার জন্য পারমিশন পাওয়া যাবে কি না, তবে শেষমেশ পারমিশন পাওয়া গেছে। জানানো হয়েছে যে যতদূর যাওয়া সম্ভব ততটুকুই যেতে হবে, এরপর সেখান থেকে ফিরে আসতে হবে। আর যদি যেতে পারি সেটি তো আমরা যাবই। চলতে থাকলো গাড়ি ইয়ামথাং ভ্যালির পথে। বরফের শুভ্র গালিচা বিছানো পথ, যেন স্বপ্নেরই রাজ্য। অতিরিক্ত তুষারপাতের কারণে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ইয়ামথাং ভ্যালির 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া সম্ভব হলো না। তবু এর যতটা ভেতরে যাওয়া গেল তাতেই মনটা ভরে গেল। চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখুন চারপাশে যত পাহাড় আছে সবগুলো, পাহাড়ের যত গাছ রয়েছে সব গাছগুলো, এখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলো এবং এখানকার পথঘাট সব কিছু ঢেকে রয়েছে বরফে। অবিরাম এখানে তুষারপাত হচ্ছে, এখানে পর্যটকরা এসেছেন, উপভোগ করছেন, দেখছেন। দেখুন কত মানুষ এখানে এসেছেন, তারা এই নৈসর্গিক যে সৌন্দর্য সেটি দেখছেন। পর্যটকদের জন্য পাহাড়েই রয়েছে পানাহারের ব্যবস্থা। হোটেল থেকে 7 সকালে বেরোনোর আগে যারা নাস্তার সময় পাননি তারা এখানে সেরে নিতে পারেন। কি এনেছেন এগুলো? মোমো। অসাধারণ। দাম কত এগুলোর? 50 for 8 piece. আপনার কাছে কি এগুলো? The coffee 20 for 20। আরেকটি বিষয়, এখানে এসে রাতেই গামবুট ভাড়া নিতে ভুলবেন না। প্রতি জোড়া গামবুটের ভাড়া 50 থেকে 70 রুপি রাখতে পারে। এখানে গ্লাভস জ্যাকেটও ভাড়ায় পাওয়া যায়, শুধু পয়সা খরচ করতে হবে, এই যা। প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত ইয়ামথাং ভ্যালি। এর পথে পথে দেখতে পাবেন লোমশ চামড়ি গাই বা ইয়াক। এদের থেকে সাবধানে থাকবেন, বিরক্ত করলে তেড়ে আসতে পারে, শেষে ভ্রমণটাই মাটি হয়ে যাবে। বরফে আচ্ছাদিত এই উপত্যকা এপ্রিল মাস থেকে ছেয়ে যায় রডোডেনড্রন সহ বিভিন্ন জাতের অর্কিডে। তখন এক অন্যরকম সাজে সজ্জিত হয় গোটা ইয়ামথাং ভ্যালি। বরফগুলো দেখেন না, একটা আইসক্রিমের মতো খাওয়া যাবে। কামড় দিব নেই। তিস্তা নদীর উৎপত্তি কোথা হতে জানেন কি? এই বরফে ঢাকা পাহাড় দেখছেন, এই বরফ গলে বহু ঝর্ণাধারার সমষ্টিতে এখান থেকে জন্ম তিস্তা নদীর। এই বরফের উপত্যকাটি এতই সুন্দর যে
এখান থেকে চলে যেতে মন যাচ্ছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি এই বরফ সাম্রাজ্যে। তবু ফিরতেই হবে, এটাই বাস্তবতা। এবার যাই, তবে ফিরে আসার অফুরান ইচ্ছা বুকে নিয়ে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে দেখবেন অমিতাভ বচ্চনের নামে ঝর্ণা আর নয়নাভিরাম তিস্তা পয়েন্ট সহ পাহাড়ের গায়ের রং বদলের খেলা। ইয়ামথাং ভ্যালি ও লাচুং ঘুরে আমরা এখন ফিরছি গ্যাংটকে। এখানে আসার পথে বৈরী আবহাওয়া ও সন্ধ্যা হয়ে যাওয়ায় নর্থ সিকিমের যেসব দর্শনীয় স্থান দেখাতে পারিনি, এই ভিডিওতে তা দেখাবো। শুরুতেই আমরা দেখব ভেওমা ফলস। এই ফলসটার বিশেষত্ব হচ্ছে এটি অনেক খাড়া। উচ্চতার কারণে এটিকে অমিতাভ বচ্চন ফলসও বলা হয়। কেউ কেউ বলেন এখানে অমিতাভ বচ্চন শুটিং করেছিলেন, সেই থেকে তার নামে নামকরণ করা হয়েছে এই ঝর্ণাধারার। ঝর্ণাধারা পেরিয়ে আমরা এগোতে থাকলাম গ্যাংটকের দিকে। দেখতে থাকলাম বিশাল বিশাল পাহাড়ের মায়াবী রূপ। দেখুন পাহাড়ের গায়ে রোদ পড়ে কি অদ্ভুত রঙের বিচ্ছুরণ। ঘন্টা দেড়েক পর আমরা পৌঁছে গেলাম তিস্তা ভিউ পয়েন্টে। গতকাল লাচুং আসার সময় এই জায়গাটি যখন ক্রস করছিলাম তখন বেশ বৃষ্টি পড়ছিল। এখানে তিস্তা নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। নর্থ সিকিমের তিস্তায় এমন আরও 24টি নতুন বিদ্যুৎ প্রকল্প হচ্ছে বলে জানালেন আমাদের ড্রাইভার অপি ছেত্রী। এমনিতেই বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প আগে থেকেই চালু রয়েছে এখানে। তিস্তা পয়েন্টের সবচেয়ে সুন্দর দৃশ্য এটি। পাহাড়ের গা কেটে তৈরি করা পেঁচানো এই রাস্তাটি অসাধারণ। তিস্তা পয়েন্ট থেকে কিছু সামনে আসতেই সেই টানেল। টানেল ভেদ করে আবারও ছুটে চলা পাহাড়ি পথে। প্রায় ঘন্টা দুয়েক ড্রাইভ করার পর আমরা পেলাম হিমালয় ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে হিমালয় দেখলাম আমরা। আকাশে হেলান দিয়ে যেন ঘুমিয়ে আছে হিমালয়।
চলার পথে বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটি অতি অসাধারণ। এখানে বসে চা কফি খাওয়ার পাশাপাশি দেখতে পারবেন হিমালয়। এভাবেই পাহাড়ি পথে আমরা চলতে থাকি গ্যাংটক অভিমুখে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সাউথ সিকিম। নামচি সাই মন্দির, চারধাম ও সামধুপচি টেম্পলের সৌন্দর্য আপনাদের অবশ্যই ভালো লাগবে। গ্যাংটক থেকে বের হয়ে আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিমের দিকে। সেখানে চারধাম, নামচি সাই মন্দির সহ আরও বেশ কিছু দর্শনীয় জায়গা আজকে আমরা দেখব। সিকিমের যেদিকেই যাবেন একে বেঁকে বয়ে চলা তিস্তা নদীর সাথে দেখা হবে। এক এক জায়গায় এক এক রূপে ধরা দেয় এই নদীটি। তিস্তার রূপ দেখার পর আমাদের গাড়ি আবারও ছুটতে থাকলো সাউথ সিকিম অভিমুখে। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর অতিক্রম করি সাউথ সিকিমের প্রবেশদ্বার। পাহাড়ি পথে চলতে থাকলো আমাদের গাড়ি। সাউথ সিকিম ঘোরার খরচটা এই ফাঁকে জানিয়ে দিই, তেমন কিছুই না। জাস্ট গ্যাংটক থেকে একটি গাড়ি ভাড়া করতে হবে। 5 সিটার একটি গাড়ির ভাড়া নেবে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। এই টাকায় আপনি গ্যাংটকে ফিরে আসতে পারবেন, আবার ইচ্ছে করলে শিলিগুড়িতে গিয়েও নেমে যেতে পারবেন। যাই করেন না কেন চুক্তিটি আগেই সেরে নিতে হবে ড্রাইভারের সঙ্গে। আরেকটি বিষয়, সাউথ সিকিমের কোথাও আলাদা করে পারমিশন নিতে হয় না। সিকিমের জেলা শহর নামচি মূলত সাউথ সিকিমের প্রাণকেন্দ্র। পাহাড়ি এই শহর ঘিরেই রয়েছে বেশ কিছু উপাসনালয়। এ কারণে সাউথ সিকিমকে উপাসনার অঞ্চলও বলা হয়ে থাকে। শুরুতেই আমরা যাব সামধুপচি পাহাড়ে। এই পাহাড়কে বলা হয় ইচ্ছে পূরণের পাহাড়। এই পাহাড়ের 7,000 ফিট উচ্চতায় একেবারে চূড়ায় রয়েছে সামধুপচি টেম্পল। এখানেই মনের আশা পূরণে ছুটে আসে মানুষ। পাহাড়ের গা কেটে তৈরি করা পথে আমরা উঠলাম সামধুপচির চূড়ায়। সুন্দর সাজানো গোছানো বৌদ্ধ টেম্পলটির মূল গেট। রং বেরঙের ফ্ল্যাগ উড়ানো পথে হেঁটে এলাম টেম্পলের সামনে। অবাক বিস্ময়ে তাকালাম টেম্পলের বিশাল মূর্তির দিকে। সোনার প্রলেপ দিয়ে তৈরি করা 135 ফিট উচ্চতার এই মূর্তিটি সিকিমের বৌদ্ধ সাধক পদ্মসম্ভাবার।
এই টেম্পলটির উদ্বোধন করেন তিব্বতের ধর্মযাজক দালাই লামা। শুধু সাউথ সিকিম নয়, গোটা সিকিমেই তিব্বতের দালাই লামার প্রবল প্রভাব রয়েছে। এখানে মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য। কথিত আছে, এখানে এসে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না। শামধুপচি থেকে এবার আমরা রওনা দিলাম চারধাম মন্দিরের দিকে। জেলা শহর নামচির উপর দিয়ে যাচ্ছি গন্তব্যে। চার 4,400 ফিট উচ্চতায় অবস্থিত পাহাড়ি শহর নামচি অনেক সুন্দর আর আধুনিক। নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে চারধামের অবস্থান। এখানে এসেই চোখে পড়বে 87 ফুট উচ্চতার শিব মূর্তি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সাউথ সিকিমের অন্যতম দর্শনীয় স্থান চারধাম মন্দিরে। এখানে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী আসেন। ছাপ্পান্ন একর জমির উপর ভারতের 4 প্রান্তের 4টি মন্দিরের অনুকরণে নির্মাণ করা হয়েছে চারধাম। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, গুজরাটের দ্বারকা, পুরীর জগন্নাথ ধাম ও তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে চারধাম। ये चारधाम में सिक्किम के चारधाम में सबसे पहले बद्रीनाथ धाम, ये दूसरा जगन्नाथपुरी, ये तीसरा रामेश्वरम, ये चौथा द्वारका देश है। ये ऊपर में दिखाई दे रहा है जो शिव का मूर्ति, ये सिद्धेश्वर धाम है। ये वर्ल्ड में कहीं भी नहीं है, ये यहीं का है, ये सिद्धेश्वर धाम। ये बाहर का जितना ही मंदिर है ये चार धाम है, बद्रीनाथ, जगन्नाथ, रामेश्वरम, द्वारका। वो आगे दिखाई दे रहा है छोटा वाला, ये पूरी 12 ज्योतिर्लिंग। इसी परिसर में पूरी 18 मंदिर बनाया है। ये है किरातेश्वर, ये किरातेश्वर, ये भगवान शिव का ही स्वरूप है, शंकर जी का ही स्वरूप है। ये के परिसर में सारे मंदिर सब बने। চারধামে পর্যটকরা এসে নিজ দেশের মুদ্রা রেখে যান, যা সেখানে প্রদর্শিত হয়। চারধামে এখানে বিভিন্ন দেশের যে পর্যটকরা আসেন তারা সেই দেশের নোটগুলো এখানে রেখে যান। আমরা অনেক খুঁজে দেখলাম যে এখানে আসলে বাংলাদেশি কোনো নোট নেই। সেই কারণে আমাদের সহযাত্রী সহকর্মী আহমেদ সালেহিন উনি চিন্তা করলেন যে এখানে বাংলাদেশের একটি নোট রাখা দরকার। সেই কারণে তিনি কিন্তু 20 টাকার একটি নোট তিনি এখানকার সিকিউরিটি যারা রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলে তিনি এখানে রেখে যাচ্ছেন আর কি। নাম এন্ট্রি করে অন্তর্ভুক্ত। আমাদের কাছে আসলে বাংলা নোট নেই, যেহেতু আমরা ইন্ডিয়া এসেছি, সব নোট আমরা বর্ডারে ভাঙিয়ে তার রুপি করেছি। কিছু নোট আমার কাছে ছিল, 2-1টি নোট, যার মধ্যে 20 টাকার একটি নোট পেয়েছি, যা সুন্দর একটি নোট, আমাদের দেশীয় নোট। সেই নোটটি আমরা এখানে রাখার চিন্তা করছি এবং আমরা আসলে অথরিটি খুঁজেছিলাম এখানকার, কাউকে পাইনি, যেহেতু আসলে বিকেলবেলা হয়ে গেছে।
কিছুক্ষণ পরে হয়তো তাদেরকে পাওয়া যাবে, কিন্তু অতটুকু টাইম আসলে আমাদের কাছে নেই। আমরা আসলে এখানে থুয়ে যাচ্ছি, আমরা লিখে যাচ্ছি এবং নাম এন্ট্রি করে যাচ্ছি। চারধাম থেকে কিছুটা পথ পেরিয়ে আমরা ঢু মারলাম অসাধারণ নির্মাণশৈলীর নিদর্শন সাই মন্দিরে। এখান থেকে শিলিগুড়ি কাছেই, তাই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের পর্যটকরা সাউথ সিকিম ভ্রমণ করবেন শেষ দিনে। ফেরার পথে সাউথ সিকিম হয়ে শিলিগুড়ি সময় ও অর্থ সাশ্রয় করবে, একই সাথে পথও এগিয়ে দেবে। বন্ধুরা, সাউথ সিকিম ভ্রমণের মধ্য দিয়েই শেষ হলো আমার এবারের সিকিম ভ্রমণ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।